আজকে আমরা যেই জিনিসটা পড়বো, মানে যেটার প্র্যাকটিক্যালটা দেখবো, সেটা হচ্ছে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার কি তোদের হয়ে গেছে পড়ানো থিওরি ক্লাসে? হয়ে গেছে। পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি একটু পড়ে আসতে বলবো ভেবেছিলাম, সেটা তো আমার তো বলতে খেয়াল নেই। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। কিরকম ভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলে তোরা বাকিটা নিজেরাই পেরে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে, তারা তো তোরা ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাপারটা জানিস। মানে এমনি বিজেটির একটা প্র্যাকটিক্যাল আমরা আগের দিন করলাম। তো অ্যাম্প্লিফায়ার হিসেবে যখন জিনিসটাকে আমরা ইউজ করছি, তখন আমরা সোর্সের জায়গায় একটা এসি সোর্স দিচ্ছি, আর একটা তো ফিক্সড, মানে একটা ট্রানজিস্টর মানে একটা ট্রানজিস্টর বলছি, এক মিনিট। হুম, এটা ট্রানজিস্টরের কি যেন বলে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা এর আগের দিন অলরেডি দেখে নিয়েছি। তো সেখানেই আমরা এই ব্যাপারটা দেখেছিলাম যে কালেক্টর কারেন্ট ভার্সাস কালেক্টর এমিটার ভোল্টেজ, এটা হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ কার কমন এমিটার ট্রানজিস্টর। হুম, তো সেটা কিরকম দেখতে হয়, সেটা প্রথমে সোজা উঠে, তারপরে এই সোজা উঠে এই। তো এই দিস রিজিয়ন, যেখানে কিনা লাইনগুলো সব প্যারালাল প্যারালাল, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এবং এখানে আমরা দেখেছিলাম যে আমি যদি, এগুলো তো সব বিভিন্ন বেস কারেন্ট আলাদা আলাদা, এটা IB2, এটা IB3, এটা IB4। তাহলে কোনো একটা বেস কারেন্ট যদি IB3-র অ্যাবাউটে সময়ের সাথে সাথে পাল্টে যায়, অর্থাৎ এরকম এখন এখানে আছে, কিছুটা সময় পরে উপরে উঠলো, কিছুটা সময় পরে আবার ভ্যালুটা কমে IB3 হয়ে গেল, আবার ভ্যালুটা নেমে IB2 হলো, আবার এরকম। হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে ন্যাচারালি করেসপন্ডিংলি আউটপুটে আমরা যা পাচ্ছি, অর্থাৎ কালেক্টর কারেন্ট, সেটাও এরকম ভাবে উপরে উঠবে, নিচে নামবে, আবার এরকম করে এরকম। ওকে, তো এই যে একটা রেশিও, অর্থাৎ চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট অ্যান্ড চেঞ্জ অফ বেস কারেন্ট, সেইটাই হচ্ছে আমার এইচ প্যারামিটার অ্যাট এসি ভোল্টেজ। হ্যাঁ, যেটাকে এরকম ভাবে বলা হয়। তো এটা তো একটা প্র্যাকটিক্যাল থেকে আমি বলেছিলাম একটু করে প্লট করতে যায়, সেটা হয়তো মোবাইল থেকে করতে পারিসনি, সেজন্য আমাকে ওটা বলিস, ওটা করলে ভালো হতো, করলে ব্যাপারটা বেটার বুঝতে পারতিস। আচ্ছা, তো মূল ব্যাপারটা হলো, তাহলে এই যে একটা পয়েন্টের অ্যাবাউটে, মানে একটা যে ভ্যালু, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, একটা পয়েন্টের অ্যাবাউটে তো কমছে বা বাড়ছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা একটা কি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি সাম ফিক্সড পয়েন্ট, যেটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, আমি কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করতে পারি। কোঅর্ডিনেট অর্থাৎ এই ছবির উপরে এক্স কোঅর্ডিনেট হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কালেক্টর কারেন্ট। তাহলে এই যে যেই পয়েন্টের অ্যাবাউটে আপ ডাউনটা হচ্ছে, সেই পয়েন্টটাকে আমি একটা নির্দিষ্ট কালেক্টর এমিটার ভোল্টেজ এবং একটা নির্দিষ্ট কালেক্টর কারেন্ট দিয়ে ডিফাইন করতে পারি। এই পয়েন্টটাকে বলা হয় ডিসি অপারেটিং পয়েন্ট। অর্থাৎ আমি যখন ইনপুটে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ইনপুটে আমাকে অলরেডি, কারণ ইনপুটে অলরেডি কি থাকে, ভিবিবি থাকে। ঠিক আছে, একদম বেসিক সার্কিট যেটা বিজেটি, সেখানে ইনপুটে অলরেডি একটা ভিবিবি থাকে। তাহলে আমি যখন এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি, তার মানে এই নয় যে আমি ব্যাটারিটাকে রিপ্লেস করে দিই। তার মানে হলো এই যে ব্যাটারিটা তো আছেই, ব্যাটারিটা ধরা যাক 5 ভোল্ট, তার সঙ্গে আমি আউটপুটে একটা ইনপুটে একটা এসি সোর্স কানেক্ট করি, যার অ্যামপ্লিটিউড হয়তো 2 মিলিভোল্ট, সো দ্যাট ইনপুট ভোল্টেজ তাহলে কি হবে, 5 ভোল্ট ছিল, 5 ভোল্টের উপরে 2 মিলিভোল্ট এবং নিচে 2 মিলিভোল্ট, এইরকম দাঁড়ায় আমার ভোল্টেজটা। এইটা করার প্রয়োজনীয়তা কি, একটা ডিসি রেফারেন্স লেভেল সেট করা ভীষণ জরুরি। অর্থাৎ কোন পয়েন্টের অ্যাবাউটে অসিলেশনটা হবে, কেননা আমার এই যে এত সুন্দর একটা ভেরিয়েশন, ঠিক আছে, ডেল আইসি ডেল আইবির একটা নির্দিষ্ট রেশিও বা এত সুন্দর একটা ভেরিয়েশন, এটা তখনই সম্ভব যদি
পুরো ঘটনাটা ঘটে অ্যাক্টিভ রিজিয়নে। কিন্তু যদি পুরো ঘটনাটা ঘটে মনে কর স্যাচুরেশন রিজিয়নে, তাহলে এই ব্যাপারটা তো আউটপুট ওয়েভফর্ম উইল অ্যাপিয়ার ডিস্টর্টেড। ঠিক আছে? সুতরাং আউটপুট ওয়েভফর্মকে সুন্দরভাবে, মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুটোতেই আউটপুট ওয়েভফর্মকে সুন্দরভাবে পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো ডিসি অপারেটিং পয়েন্টকে অ্যাক্টিভ রিজিয়নের মাঝামাঝি একটা জায়গায় রাখতে হবে। ডিসি অপারেটিং পয়েন্টকেই বলা হয় কুয়েসেন্ট পয়েন্ট কিংবা সংক্ষেপে কিউ পয়েন্ট। ঠিক আছে? তো এই কারণেই মানে একটু ব্যাপারগুলো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে এটা তো আলাদা একটা বায়াস, আলাদা একটা ব্যাটারি দিয়ে বললাম, কিন্তু এটা তো তোরা পড়েছিস যে আলাদা ব্যাটারি দিয়ে কানেক্ট করার বিভিন্ন রকম স্টেবিলাইজেশনের সমস্যা আছে, মানে পয়েন্টটা স্টেবল হয় না। এই অপারেটিং পয়েন্ট বা এই যে ভিসিই আইসির যে ভ্যালু, এটাকে স্টেবল করার জন্য আমরা কি করি, আলাদাভাবে কোনো ব্যাটারি আমরা দিই না। আমরা কি করি, আমরা কালেক্টর ভোল্টেজ যে একটাই ব্যাটারি ইউজ করি, সেখান থেকেই একটা পোর্শনকে আমরা বেসে অ্যাপ্লাই করি যাতে স্টেবিলিটি থাকে। তো এই স্টেবিলিটিরই বিভিন্ন কানেকশন, যার মধ্যে একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কানেকশন। যাই হোক, তো এটা তো তোরা পড়েছিস, তাহলে সি অ্যাম্পলিফায়ারের থিওরিটা জানিস, ভুলে গিয়ে থাকলে আরেকবার ওটা দেখে নিতে হবে। আচ্ছা, এরপর আমি সি অ্যাম্পলিফায়ার যখন ডিজাইন করব, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে হয়তো বলে দেবে যে 100 গেন, AV ইকুয়াল টু 100 গেনের একটা সিই অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে। ঠিক আছে? এরপর আমরা যখন দুটো সিই অ্যাম্পলিফায়ারকে আরসি দিয়ে কাপল করব, আরসি নেটওয়ার্ক দিয়ে, এটার মানে কি, এটার মানে কিছুই না, এই যে আউটপুট আছে, এই আউটপুটে একটা ক্যাপাসিটর থাকবে, তারপর এখানে লোড রেজিস্ট্যান্সের বদলে এখানে সেম জিনিসটাই আরেকটা বসে যাবে। তাহলে সেটা কি হলো, দুটো আলাদা কমন এমিটার অ্যাম্পলিফায়ার, তারা একে অন্যের সঙ্গে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর দিয়ে কানেক্টেড, সেটাকে বলা হয় আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তাহলে তোদের সিলেবাসে বেসিক্যালি দুটো প্র্যাকটিক্যাল আছে, একটা হলো একটা সিঙ্গেল স্টেজ সিই অ্যাম্পলিফায়ার যার গেনটা তোকে বলে দেওয়া হবে, আরেকটা হচ্ছে আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। সেখানে আরসি কাপলড অ্যাম্পলিফায়ারের তো আবার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। তাহলে সি অ্যাম্পলিফায়ারে কি তোকে গেন বলে দেওয়া হয়েছে 100, এবার তোকে কি করতে হবে, ডিফারেন্ট অ্যাম্পলিটিউডের ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেকবারের আউটপুট ভোল্টেজ তোকে মেজার করতে হবে এবং করেসপন্ডিং গেন বার করতে হবে এবং তোকে দেখাতে হবে যে এই গেনটা 100। এখন এক্স্যাক্ট 100 হয় না, এবং ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি করতে পারলে বুঝতে পারতিস যে সি অ্যাম্পলিফায়ারে প্রপার গেন অ্যাচিভ করা একটা প্রচন্ড এক্সপেরিমেন্টাল স্কিলের ব্যাপার, এটা ইন প্র্যাকটিস না করলে বোঝা মুশকিল। দেখ, এখন মন্দের ভালো, এখন তো করতে পারবি না, এখন ওই ছবিতেই দেখতে হবে, ছায়া ছবি। এটা গেল সি অ্যাম্পলিফায়ার। আর সি কাপলড অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এই যে আমরা সুন্দর করে বলে দিলাম যে আমি যাই ইনপুট দিই না কেন, আউটপুটকে ইনপুট দিয়ে যখন ভাগ করব তখন আমি সবসময় 100 পাবো, বা 100 যদি আমি নাও পাই, ধরা যাক আমি 100 পেলাম না, আমি হয়তো পেলাম 95, মানে 95 or 100। এটা কিন্তু দিস ইজ নট ট্রু ফর অল ফ্রিকোয়েন্সি। যেটা আরসি কাপলড অ্যাম্পলিফায়ারকে স্টাডি করলে বোঝা যায়, কি বোঝা যায়, যদি ফ্রিকোয়েন্সি ভার্সাস গেন এটা প্লট করা হয়,
তাহলে দেখা যাবে যে একটা বিশাল বড় ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে ভোল্টেজ গেনটা কনস্ট্যান্ট, যেমন এখানে, কিন্তু ফ্রিকোয়েন্সি খুব কমিয়ে দিলেও গেনটা কমে যায়, ফ্রিকোয়েন্সি খুব বাড়িয়ে দিলেও গেনটা কমে যায়। দুটো রিজিয়নে এই যে কমে যাচ্ছে তার দুটো আলাদা আলাদা কারণ আছে। তবে মূল বিষয় হলো এই যে ফ্রিকোয়েন্সি খুব কমে গেলে যেই ক্যাপাসিটরগুলো সিরিজে আছে পুরো সার্কিটে, তাদের রিঅ্যাকট্যান্স তো 1/ωc, তো সেগুলো ডমিনেট করে। তো এই রিঅ্যাকট্যান্স গুলোকে সার্কিটে ইনক্লুড করলে তখন ভোল্টেজ গেন অটোমেটিক্যালি কমতে থাকবে। যখন হাই ফ্রিকোয়েন্সিতে যাই তখন যেই ক্যাপাসিটর গুলো সার্কিটের মধ্যে প্যারালাল কানেকশনে আছে তাদের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্সের ইনভার্স অর্থাৎ ωc সেগুলো ডমিনেট করে। তার ফলে এইগুলোকে ধরে যদি আবার ভোল্টেজ গেন ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যাবে যে আবার ভোল্টেজ গেন ফল করছে। তার কিছু নির্দিষ্ট মানে রিলেশন আছে, একটা হাই ফ্রিকোয়েন্সি কাট অফ আছে, লো ফ্রিকোয়েন্সি কাট অফ আছে, এবং তাদের মধ্যে যে গ্যাপ সেটাকে বলা হয় মিড ব্যান্ড রিজিয়ন। ঠিক আছে, এই দুটো সার্কিটই এবার যখন ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি করা হবে তখন সেটা ব্রেডবোর্ডে করা হবে। ও, এটা বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি কার কত ভ্যালু নেব, ঠিক আছে, RS এর ভ্যালু কত নেব, C1 কত নেব, RB1 কত নেব, এগুলো সবই কিন্তু একটা ক্যালকুলেশন করে বের করতে হবে। মানে আমার দেওয়া আছে শুধু জাস্ট এটা যে AV = 100, এবার ভোল্টেজ গেনটা সার্কিটের কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এবং তোর আমরা তো যখন ভোল্টেজ ডিভাইডার বায়াস অ্যানালিসিস করি তখন আমরা সার্কিটে কি থাকে R1 R2 বাই R1 প্লাস R2, আর থেভনিন ভোল্টেজ আর থেভনিন রেজিস্ট্যান্স থাকে VCC R2 বাই R1 প্লাস R2। তো যাই হোক, অনেক রকম ব্যাক ক্যালকুলেশন মেথড আছে যেটা করে এই সমস্ত কম্পোনেন্ট, যত কম্পোনেন্ট এই সার্কিটে আছে তাদের প্রত্যেকের ভ্যালু আমি কততে সেট করব সেইটা ক্যালকুলেট করা যায়। বাট দ্য প্রবলেম ইজ এটার যে ক্যালকুলেশনটা সেটা ওই বি ঘোষের প্র্যাকটিক্যাল বইতে আছে, টেক্সট বুকেও থাকে কিন্তু টেক্সট বুকগুলোতে অতটা কারেক্ট থাকে না। প্র্যাকটিক্যাল বইটাতে খুব ভালো ক্যালকুলেশন আছে কিন্তু সেই বই আমার কাছে তো নেই এবং সম্ভবত তোদের কাছেও নেই, তো ওটা একটু দেখতে হবে। তো যতক্ষণ না ওটা পাচ্ছি, তোদের কাছে কি আছে বি ঘোষের প্র্যাকটিক্যাল বই ভলিউম 2? না ম্যাম। ওটা দেখতে হবে কারোর কাছে, স্টুডেন্টদের কাছে যদি থাকে। যদি না থাকে তাহলে এই যে নোন ভ্যালু আমি বলে দেবো সেগুলোই পরীক্ষায় লিখতে হবে। নোন মানে হচ্ছে যেটা মানে গিভেন থাকবে, ধরে নে সাপ্লাইড, মানে ক্যালকুলেটেড নয়। আমি দেখবো ঠিক আছে ওটা পাচ্ছি কিনা দেখবো। তো সার্কিটটা তোদের বানাতে হবে ব্রেডবোর্ডে। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কম্পোনেন্ট গুলো, ঠিক আছে, একদম বাঁদিকে যেটা আছে 3টে পা সেটা ট্রানজিস্টর, তারপর যে চ্যাপ্টা চ্যাপ্টা এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ক্যাপাসিটর। এবার একটা জিনিস হলো যে এই যে ব্লু কালারের যে আছে এটাও ক্যাপাসিটর, আবার এই যে সিলিন্ড্রিক্যাল যেটা দেখা যাচ্ছে সেটাও ক্যাপাসিটর। যেটা চ্যাপ্টা চ্যাপ্টা যে ক্যাপাসিটর গুলো আছে সেগুলো হচ্ছে পেপার ক্যাপাসিটর। পেপার ক্যাপাসিটর মানে যে সমস্ত ক্যাপাসিটরে ডাই ইলেকট্রিক মেটেরিয়াল হিসাবে পেপার ইউজ করা হয়, আর যেগুলো সিলিন্ড্রিক্যাল শেপের যে ক্যাপাসিটর দেখা যাচ্ছে সেইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেখানে ডাইইলেকট্রিক হিসেবে কিছু একটা ইলেকট্রোলাইটিক মেটেরিয়াল ইউজ করা হয়। কিছু একটা ইলেকট্রোলাইট ইউজ করা হয়, ঠিক আছে। তো যদি খুব স্মল ভ্যালুর দরকার পড়ে
তখন পেপার ক্যাপাসিটর নিতে হয়। যদি লার্জ ভ্যালুর দরকার পড়ে তখন আমরা জেনারেলি ডাইইলেকট্রিক ক্যাপাসিটর নিই। তো এখানে স্মল ভ্যালু থাকবে তোর, একটু দেখতে হবে সেটা, আই থিঙ্ক এখানে এই সার্কিটে তিনটে ক্যাপাসিটার আছে বেসিক্যালি। দুটো কাপলিং ক্যাপাসিটার আছে CC1 CC2, আর একটা আছে বাইপাস ক্যাপাসিটার। ঠিক আছে, তো কাপলিং ক্যাপাসিটারগুলো আমরা একটু স্মল ভ্যালু ইউজ করব, আর বাইপাস ক্যাপাসিটারটা আমরা একটু লার্জ ভ্যালু ইউজ করব। বাইপাস ক্যাপাসিটার এই জন্যই লার্জ ভ্যালু আমাদের ইউজ করতে হবে, কেননা বাইপাস ক্যাপাসিটারের কাজটা কি, এখানে যে রেজিস্ট্যান্স আছে কারেন্টটা যাতে এখান দিয়ে ফ্লো না করে এখান দিয়ে ফ্লো করে, এটাই তো বাইপাস ক্যাপাসিটারের কাজ। কেননা এমিটার রেজিস্ট্যান্স যে আছে সেই এমিটার রেজিস্ট্যান্স it is necessary for DC circuit, but this is unnecessary for AC circuit. এমিটারের রেজিস্ট্যান্স থাকলে ডিসি সার্কিটে দরকার বিকজ অফ দ্য বায়াসিং পারপাস, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে যদি আরইটা থাকে তাহলে ও একটা নেগেটিভ ফিডব্যাক জেনারেট করে, অর্থাৎ ও গেনটাকে কমিয়ে দেয়, যেটা আমরা চাই না। ইট রিডিউসেস দ্য গেন। তাই আমি কি চাই, আমি যখন এসি কারেন্ট পাঠাবো তখন যেন সেটা আরইর মধ্যে দিয়ে না গিয়ে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ আরই ইজ প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট ডিউরিং এসি অপারেশন। তো ওইটা যদি করতে হয় তাহলে এখানে রিঅ্যাকট্যান্স হচ্ছে কি 1/ωc, 1/ωCE. So if CE is large, then reactance is small. এবং বাইপাসটা যদি অ্যাকচুয়ালি হতে হয় তাহলে কি হতে হবে, রিঅ্যাকট্যান্সটাকে অনেক ছোট হতে হবে আর এর থেকে, একমাত্র তবেই এসি কারেন্টটা স্মল রিঅ্যাকট্যান্সের পাথ দিয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে যেটা বললাম একটা ক্যালকুলেশন করলাম আমরা, সেই ক্যালকুলেশন অনুযায়ী আমার সার্কিটটা আমরা বানালাম ব্রেডবোর্ডের উপর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করছি আইডিয়াল ধরে, কিন্তু এমন হতেই পারে যে হয়তো সার্কিটের কানেকশানে যেখানে ব্রেডবোর্ডে কানেকশনটা হচ্ছে সেখানটা হয়তো কানেকশনটা প্রপার হচ্ছে না, বা এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হয়তো কারেক্ট নয়, বিভিন্ন রকম ইস্যুস থাকতে পারে, কেননা এই ধরনের সার্কিটে প্রচুর কানেকশনস আছে। তখন দেখা যায় আমি এভি যা হবে বলে ক্যালকুলেট করছিলাম বা আশা করছিলাম সেটা হলো না, তার থেকে অনেক কমে গেল। এরকম এক্সপেরিমেন্ট ল্যাবে করতে গিয়ে দেখা গেছিল যে হয়তো 95 বা 100 গেনের জন্য ক্যালকুলেট করছি, কিন্তু আমি গেন ইন প্র্যাকটিস পাচ্ছি খুবই কম, 50। তখন তো আমাকে সার্কিটটাকে ঠিক করতে হবে। ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে এক্সসিটা আর এর থেকে ছোট, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে বাইপাস ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা বাড়িয়ে সিইটাকে আরো লার্জ করে গেনটাকে বাড়ানো গেছে, 50 থেকে বাড়িয়ে প্রায় 85। কারণটা কি, কারণ এখানে এই যে গেনটা যা এক্সপেক্টেড তার থেকে কম হচ্ছে, তার মানে আমি এখান থেকে একটা সম্ভাব্য কারণ এরকম ভাবতে পারি যেখানে হয়তো কিছু একটা নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, তাই আমি গেনটা যা হবে বলে আশা করছিলাম তা হয়নি। তাই সম্ভাব্য নেগেটিভ ফিডব্যাক আসছে। নেগেটিভ ফিডব্যাকের একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে এমিটার রেজিস্ট্যান্স, তাই আমি সিটাকে যদি বাড়াই তাহলে এক্সিটা কমে গেনটা বাড়তে পারে। এটাই একমাত্র কারণ নয়, আরো অনেক কারণ আছে, এটা একদম হাতে করে এক্সপেরিমেন্টটা করলে এই ধরনের আইডিয়াগুলো হয়ে যায়। যাই হোক, তো আর মাঝেরগুলো সব রেজিস্টার, আর লাগবে একটা ফাংশন জেনারেটর, যেটা দিয়ে আমরা ইনপুট কারেন্ট ভোল্টেজটা দেব, আর আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ দুটোরই তো আমার অ্যামপ্লিটিউড দেখার দরকার আছে। সেই অ্যামপ্লিটিউড দেখতে হবে বলে আমার দরকার একটা CRO। হলো? আচ্ছা, এইবার তো ব্রেডবোর্ডের কানেকশন, মানে সার্কিটটাকে সামনে রেখে আমাকে ব্রেডবোর্ডে সার্কিটটাকে তৈরি করতে হবে।
ব্রেডবোর্ডের কানেকশনগুলো কি হয়, এই যে অনেকগুলো কি বলবো খোপ খোপ কাটা আছে, তো এই যে আমার এটা কার্সারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, সেই যে 5টা ছোট খোপ একসঙ্গে পাশাপাশি। তো এই ব্রেডবোর্ডের উল্টো সাইডটা দেখালে বুঝতে পারতিস তো এখানে লক্ষ্য কর, এটা হচ্ছে এই ব্রেডবোর্ডের উল্টো পিঠ। হ্যাঁ, তো ব্রেডবোর্ড তো তৈরি মানে ব্রেডবোর্ড হচ্ছে ফর দ্য পারপাস অফ বিল্ডিং আপ আ সার্কিট ইন আ নিট অ্যান্ড ক্লিন ওয়ে। তো ব্রেডবোর্ডে বেসিক্যালি কি থাকে, অসংখ্য ফুটো এবং ফুটোর তলাগুলো কন্ডাক্টিং পাথ দিয়ে কানেক্টেড। এই কানেকশন দেখে বুঝতে পারছিস যে এরকম 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 কানেকশন আছে, তার মানে কি এই যে 5টা ফুটো এরা একে অপরের সঙ্গে কানেক্টেড। আর দুপাশে যে লম্বা লম্বা সারি আছে তারা কিভাবে কানেক্টেড, তারা পুরোটাই কানেক্টেড, পুরোটাই কানেক্টেড। তাহলে এই ছবিতে যে ব্রেডবোর্ডটা আছে সেখানে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 7 8 9 10 মোট 10টা সেট আছে। এবং এই ধরনের বড় ব্রেডবোর্ডে যেটা থাকে সেটা হচ্ছে মাঝখানটা একটা উইন্ডো থাকে, তার মানে একটা পাশের 5 25টা ফুটো কানেক্টেড, অন্য পাশের 5 25টা ফুটো একসঙ্গে কানেক্টেড। জেনারেলি সার্কিট তৈরি করার সময় মাঝের ফুটোগুলো ইউজ করা হয়, আর সাপ্লাই ভোল্টেজ এবং গ্রাউন্ড কানেকশনগুলোকে সার্কিটে ঢোকানোর জন্য সাইডের ফুটোগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এবার তো বইয়ের ছবি দেখে তার বুঝে ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টার সমস্ত কিছু ইনক্লুড করে এরকম একটা ভয়ানক দেখতে একটা সার্কিট তৈরি হবে। হলো, নাও আমরা তো পারছি না এটা করতে, তা আপাতত আমরা কি করবো, আমরা ভার্চুয়াল ল্যাবের হেল্প নেব। আচ্ছা, এটা লিঙ্কটা আমি আবার পাঠিয়ে দেবো। এটা অবশ্য এটা আইআইটি কেজিপির সাইটেই আছে, তোদের কাছে তো লিঙ্কটা আছে, তোরা নিজেরাই পেয়ে যাবে। তো এখানে সরাসরি সিমুলেশনে চলে যাই। আচ্ছা, এখানে দুটো প্রসেস আছে। প্রথমত সিই অ্যাম্পলিফায়ার ড্র সার্কিট, এখানে আমরা নিজেরা সার্কিটটা তৈরি করে নিতে পারি। আবার সেই ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এটা বইয়ের সার্কিট ডায়াগ্রাম দেখে সার্কিটটা বানাবি। ওকে, ইনপুট ভোল্টেজ দিলাম, 12 নম্বরটা কি, আচ্ছা 12টাই গ্রাউন্ড মনে হচ্ছে, সো দিস ইজ গ্রাউন্ড। ব্যাস, এবার আমরা একটু কানেকশন চেক করে নিই। রং কানেকশন, কিছু একটা কানেকশন বোধহয় দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, এই কানেকশনটা করা হয়নি, এগেন রং কানেকশন। কোনটা বাদ গেল, CC1 RS input voltage, emitter resistance, bypass capacitor, CC2, just a minute. ও আচ্ছা, RL টা কানেক্ট করব।
CC2 থেকেই তো RL যাবে গ্রাউন্ডে, RL গ্রাউন্ডে গেছে। কোথায় বলতো কানেকশনটা ভুল হচ্ছে? ম্যাম ছবিটা আরেকবার দেখি। সব পয়েন্টই তো কানেক্টেড আছে, RB1 RB2 RS RC, আউটপুট ভোল্টেজ, ভোল্ট মিটার কি কিছু ছিল? আর ই, ও হো হো, আই থিঙ্ক এইটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে এটা হবে আর এটা হবে না, এটাকে রিমুভ করা যাবে? ও না, শুরু থেকে করি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমিটারের সঙ্গে এমিটারটা দিলাম, আর আরসি এটা কালেক্টরে দিলাম, কালেক্টরটাকে এখানে দিলাম। আচ্ছা, এবার ভিসিসিটাকে আরসিতে দিলাম, RB1-এ দিলাম, RB1টাকে বেসে দিলাম, এটা হচ্ছে বেসের কানেকশন, RB2টাকেও আমি বেসে দিলাম। আচ্ছা, এবার RSটাকে আমি এখানে কানেক্ট করলাম, আর এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, সেটাকে আমি RS-এ কানেক্ট করলাম, আর এটা 12টা সম্ভবত গ্রাউন্ড, যদিও এটা কি সেটা আমাকে এখানে দেখাচ্ছে না, একটু দেখতে পেলে ভালো হতো। কোথাও কি লেখা আছে? যাই হোক, ঠিক আছে, দেখাচ্ছে না যখন দরকার নেই। এটা গ্রাউন্ড হলো, তারপরে এটা, এটা তো গ্রাউন্ডই, কারণ এখান থেকে ওই জন্যই ব্ল্যাক দেখাচ্ছে। আচ্ছা, এবার গ্রাউন্ড টার্মিনালগুলো সবাইকে সবার সঙ্গে কানেক্ট করে দিলাম। এবার বাইপাস ক্যাপাসিটরকে এখানে দিলাম, মনে হচ্ছে এটাই ভুল হচ্ছিল। আর সিসি যেটা কাপলিং ক্যাপাসিটর, সেটার সঙ্গেই আরএলটাকে কানেক্ট করতে হবে। ওহো, ঠিক আছে, এদের ইনস্ট্রাকশনস দেখি বরং একটুখানি। ম্যাম ওখানে ইনস্ট্রাকশনটা পাশে দেওয়া আছে, আপনি যেটা খুলছিলেন। হ্যাঁ, দেখে নি একবার। L1 L3 1 আর 3, 1 3 আছে, 4 5 আছে, 6 8 and 6 6 8 14 24, 6 8 14 24। আচ্ছা, আমরা পরপর করি এদের ইনস্ট্রাকশনস অনুযায়ী। 1 3 4 5 6 8 14 24 এটাই করেছিলাম। আফটার দ্যাট 7 13 and 9 15, 7 13 কালেক্টর ভোল্টেজের সাথে, 9 15, ওকে, 10 13, 10 and 13 কালেক্টর ভোল্টেজের সাথে কালেক্টর রেজিস্ট্যান্স, 11 and 22, 11 এবং 22 এটা করেছিলাম আমরা কালেক্টর টার্মিনাল, 15 17 আর 16 25, 15 17 আর 16-র সাথে 25 এমিটারের সাথে এমিটার রেজিস্ট্যান্স, 17 19 18 16, 18 16 বাইপাস ক্যাপাসিটর, 17 19 বাইপাস ক্যাপাসিটর কানেক্ট হলো, 19 21 20 23, 19 21 এটা গ্রাউন্ড, 20 23 হচ্ছে লোড রেজিস্ট্যান্স কানেক্ট হচ্ছে কাপলিং ক্যাপাসিটরের সাথে, 26 11 12 9, 26
11, এটা তো একই পয়েন্ট, 12 আর 9, এরকমই তো আমরা করেছিলাম। ডিফারেন্স বলতে এটাই যে এই 12টাকে 9-এর সাথে কানেক্ট করে 12-র সঙ্গে একে কানেক্ট করছিলাম। এটা ওদের সফটওয়্যারের মধ্যে মেবি ইনবিল্ট আছে, মানে এটাকেই এটার সঙ্গে আলাদাভাবে কানেক্ট করতে হবে, না হলে হবে না। যাই হোক, আমাদের অরিজিনাল সার্কিট ঠিকই ছিল। আচ্ছা, এবার আমাদের ভ্যালুগুলো পুট করতে হবে। এটা কোথায়, এটা আগেই বলছিলাম, এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার। যদিও আমরা সংক্ষিপ্ত একটা তো ব্যাপার জানি যে বেস রেজিস্ট্যান্স গুলো খুব হাই ভ্যালু হতে হয়। যেমন RB1 আমাকে এখানে 47K সেট করতে হবে, RB2 আমাকে এখানে 10 কিলো ওহম সেট করতে হবে। তো বেসের রেজিস্ট্যান্স সবসময় ইট অলওয়েজ হ্যাজ আ লার্জ ভ্যালু। ওকে, ফ্রিকোয়েন্সি আমি শুরু করব 1 কিলো হার্টজ দিয়ে। বেশি হয়ে গেল। এখানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সির সাথেই চেঞ্জটা দেখছে, তার মানে এটা মানে সেকেন্ড স্টেজটা দেয়নি, কিন্তু ওরা আরসি কাপলডের মতনই একটা স্টাডি করছে। যাই হোক, এরকম করে করে এরকম করে করে সমস্ত ভ্যালু যখন সেট করে দেওয়া হলো এখানটাতে, তারপরে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, অ্যাড টু টেবিল করব, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, অ্যাড টু টেবিল করব, ফ্রিকোয়েন্সি অল্প অল্প করে বাড়াবো, টেবিলে ডেটা পয়েন্টটাকে অ্যাড করব। অনেকগুলো ডেটা পয়েন্ট কালেকশন হয়ে যাবে। তারপর দেন হোয়াট উই উইল ডু, উই উইল প্লট। যখন প্লট করব, এটা কেন এলো এই লাইনটা সেটা আমি ঠিক বলতে পারছি না, হয়তো একটু আগে পরে হয়েছে ডেটাগুলো, তার জন্য এটা হয়েছে। যাই হোক, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাঝখানটা ফিক্সড ভ্যালু এবং কম ফ্রিকোয়েন্সিতে এটা ফল করছে, লার্জ ফ্রিকোয়েন্সিতেও এটা ফল করছে। আচ্ছা, এটা ভোল্টেজ গেইন একবারে ক্যালকুলেট করেছে, অর্থাৎ এখানে সিআরওর পোর্শনটা দেখায়নি, কিন্তু ইন প্র্যাকটিস আমাকে আউটপুট ভোল্টেজ বার করতে হবে, ইনপুট ভোল্টেজের অ্যামপ্লিটিউড বার করতে হবে, একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে হবে, তারপর সেইটাকে আমাকে, ওই গেনটাকে আমাকে ডেসিবেলে কনভার্ট করতে হবে ইউজিং দিস ফর্মুলা। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমি যদি শুধু সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারও থাকে, হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে আমি দুটো স্টেজ ইউজ করিনি, একদম এরকম একটাই স্টেজ, কিন্তু তার শেষে ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স আছে। যেহেতু ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স আছে, সুতরাং যদি সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারও হয় তাহলেও কিন্তু সেটার ভোল্টেজ গেইন ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট করলে এরকম একটা কার্ভই পাওয়া যাবে। সো ডাবল স্টেজ হলেও এরকম একটা কার্ভ পাওয়া যাবে, সিঙ্গেল স্টেজ হলেও এরকম একটা কার্ভ পাওয়া যাবে। তবে বইতে যেই চ্যাপ্টারে সিঙ্গেল স্টেজ পড়ানো আছে সেই চ্যাপ্টারে এটা দেওয়া নেই, ইন অর্ডার টু অ্যাভয়েড কনফিউশন। পরের চ্যাপ্টারেই যখন ক্যালকুলেশন গুলো আছে তখন দেখবি বলা হচ্ছে আরসি কাপলড সার্কিটটা, কিন্তু যখন এইচ প্যারামিটার অ্যানালিসিস করছি তখন আমরা কিন্তু সেকেন্ড স্টেজটা কিন্তু আমরা ইউজ করি না। মানে একটু যদি এইচ প্যারামিটার অ্যানালিসিস একটু মনে করে দেখিস তাহলে মানে আমরা জাস্ট এখানে একটা আরএল রাখি আর এখানে আমরা একটা বোধহয় HIE রাখি, ব্যাস সেটাকেই আমরা টোটাল একটা রেজিস্ট্যান্স ধরে পুরো ক্যালকুলেশনটা করি। তো মরাল অফ দ্য স্টোরি ইজ, আমার যদি আউটপুটে রেজিস্ট্যান্স থাকে আর এখানে একটা ক্যাপাসিটর থাকে তাহলেই আমি এই ধরনের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাবো, মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ পাবো। ঠিক আছে, তো এই প্র্যাকটিক্যালটা তো একই কথা, মোবাইল থেকে ট্রাই করবি, যদি হয় খুব ভালো, তাহলে করে আমাকে প্রিন্ট আউট মানে সরি সেভ করে পিডিএফটা আমাকে সেন্ড করবি, আর যদি নিতান্ত না হয় তাহলে তো হবে না। আর একটা জিনিস হচ্ছে যে ও না, এটা তোরা পারবি না। ও তোরা পারতেও পারিস, একটু জিজ্ঞেস করিস না সিনিয়রদের, যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে একটু জিজ্ঞেস করিস যে
সিই অ্যাম্পলিফায়ারের প্র্যাকটিক্যালের একটা ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশনটা ওরা কেউ পাঠাতে পারবে কিনা। তোকে পাঠালে তুই আমাকে পাঠিয়ে দিস, ঠিক আছে? সুভাষিসদের কাছে থাকতে পারে। সুভাষিসের কাছে থাকার চান্স বেশি।